কোরবানি ঈদের পরপর আম, বেশ কিছু রোগী পাচ্ছি যারা চেম্বারে আসছেন, বিশেষ করে নারী, অ্যানাল ফিশার অথবা হিমোরয়েড আর পাইলসের সমস্যা নিয়ে। যদিও আমরা মাছে ভাতে বাঙালি বলি, কিন্তু আমাদের মধ্যে মাংস খাওয়া প্রবণতাটা কিন্তু অনেক বেশি। তো ঈদের পরপর এই মাংস খাওয়া প্রবণতাটা স্বাভাবিকভাবেই আরও বেশি বৃদ্ধি পায়। একটু জাঙ্ক ফুড, যে গরুর মাংসের নানা আইটেম, খাসির মাংসের নানা আইটেমের সাথে পোলাও বা তৈলাক্ত খাবারগুলো খাওয়াও কিন্তু বেশ বেড়ে যায়। তো যারা প্রিভিয়াসলি অ্যানাল ফিশার বা হিমোরয়েড পাইলসের সমস্যায় ভুগছিলেন, তাদের এই সমস্যাটা এই সময় আরও বেড়ে যায়। দেখা যায় যে বেশ ব্যথা করছে, মলত্যাগের সময় বেশ ব্যথা করছে এবং ব্লিডও করছে, ব্লিডিং হচ্ছে, এবং পাইলসের ক্ষেত্রে দেখা যায় যে মুরগি কাটার মতো তাজা রক্ত বের হয়। তো আমি যেটা আজকে বলবো যে একটা পর্যায়ে গেলে সেটা তো সার্জারি হয়তো ম্যান্ডেটরি হয়ে যায়, এবং অনেকে আবার একটা কথা নিয়ে আসেন যে ম্যাডাম সার্জারি করার পরেও নাকি পাইলস বা অ্যানাল ফিশার আবার ডেভেলপ করে। হ্যাঁ, আপনি যদি আপনার নিজের লাইফস্টাইল মডিফিকেশন না করেন, তাহলে কিন্তু অপারেশনের পরেও আবার দেখা যায় যে এই সমস্যাগুলো আবার তৈরি হতে পারে। কাজেই সবচেয়ে প্রথমে আমি আজকে এমফ্যাসিস দেব লাইফস্টাইল মডিফিকেশনের উপরে। তো কি করলে, প্রথমেই বলছি যে কেন এই সমস্যাগুলো হয়। যারা দীর্ঘদিন কনস্টিপেশনের সমস্যায় ভোগেন, যাদের স্টুলটা ক্লিয়ার হয় না, এটা হয় খাদ্যাভ্যাসের কারণে হতে পারে। অনেকে আছেন খুব বেশি এই গরুর মাংস থেকে শুরু করে এই খাবারগুলো একটু বেশি খান, তৈলাক্ত মশলাদার খাবার বেশি খান, পানি বা তরল কম খান, চা কফি মাত্রাতিরিক্ত খান, ধূমপান করেন, খুব স্ট্রেসফুল লাইফ লিড করেন, অথবা সারাক্ষণ মানে নড়াচড়া কম করেন, কম্পিউটারের সামনেই কাজ করেন অথবা অফিসে বসে থাকেন। তো এইসব মানুষের ক্ষেত্রে দেখা যায় যে এই এই সমস্যাগুলা বেশি হয়। আবার কোনো কোনো মানে ডিজিজের কারণে, যেমন যদি কারো থাইরয়েড হরমোনের সমস্যা থাকে, তাহলেও কিন্তু তার এরকম হতে পারে। বাচ্চা ডেলিভারি হওয়ার পরে, সিজারিয়ান সেকশনের পরে বা নর্মাল ডেলিভারির পরেও এরকম হয়। কখনো কখনো প্রেগনেন্সিতে এই সমস্যাটা বেড়ে যায়। তো এই জিনিসগুলোও হয়। তা আমি একটু বলতে চাই যে আপনারা কি করতে পারেন। যাদের ওজন বেশি, মানে যারা মোটা, তাদের ক্ষেত্রে কিন্তু কনস্টিপেশনের সমস্যাটা এবং এই যে অ্যানাল ফিশার বা পাইলসের সমস্যা কিন্তু বেশি হয়। প্রথমেই বলবো যে দৈনিক 2 লিটার করে পানি অবশ্যই খাবেন। চা কফি এগুলো কিন্তু দেখা যায় যে শরীরে পানি ধরে রাখে। কারো যদি ওই ভেনাস যে এক্সটার্নাল পাইলসের ক্ষেত্রে যেটা আমরা দেখি যে বাইরে প্রোল্যাপস হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু আরো বড় হয়ে যায়। তো এইসব জিনিসগুলো যেগুলো শরীরে পানি ধরে রাখে, তারপরে লবণ, এগুলা কম খেতে হবে। এমন খাবার খেতে হবে যে আপনার স্টুলের বাগটা ফর্মেশন হয়। কি সেটা? সবজি। হ্যাঁ, এবং হচ্ছে যে খেতে পারেন হচ্ছে ইসবগুলের ভুসিও। কিন্তু আমি সবসময় বলবো যে ওই ল্যাক্সেটিভ কোনো যারা খান পায়খানাটাকে নরম রাখার জন্য, সেই সেই যে সিরাপ জাতীয় জিনিস, ওই জিনিসটা না খাওয়াটাই ভালো হবে। ইসবগুলের ভুসি একটা ন্যাচারাল হাস্ক, এটা দিয়ে আপনার পায়খানাটা নরম রাখাটাই ভালো। এবং অবশ্যই ব্যায়াম করতে হবে, দৈনিক নর্মাল পেসে হাঁটবেন। অনেকে ভাবেন যে বুঝি পাইলস থাকলে খুব বেশি কায়িক পরিশ্রম করতে হবে। না, যদি আপনি অলরেডি অ্যানাল ফিশার বা পাইলসে ভুগে থাকেন, আপনার কিন্তু ওই সময় স্ট্রেনাস এক্সারসাইজ অবশ্যই করবেন না। তো আরেকটা ব্যাপার হচ্ছে পর্যাপ্ত ঘুম, রেস্ট অ্যান্ড রিল্যাক্সেশন।
যারা ইয়োগা করেন তারা ইয়োগা করতে পারেন। এবং পরিশেষে আমি এটাই বলবো যে চেষ্টা করবেন যে স্টুলটাকে অলওয়েজ নরম রাখার। আর এমন মানে নরম রাখা বলতে কি বোঝাচ্ছেন সেটা হচ্ছে কথা, যে এমনভাবে স্টুলটার কনসিস্টেন্সি এমন হতে হবে না যে আপনাকে খুব বেশি প্রেশার দিয়ে মল ত্যাগ করতে হয়। তো এই সব নিয়ম কানুনগুলো যদি আপনি মানেন, সেটা হচ্ছে অপারেশনের আগে হোক বা যদি আপনার অপারেশন ম্যান্ডেটরি হয়, সাধারণত 10% ক্ষেত্রে অপারেশন লাগেই, সেক্ষেত্রে অপারেশনের পরেও কিন্তু আপনার এভাবে লাইফস্টাইলটা মেনটেন করতে হবে।